আসসালামু আলাইকুম। আজকে আমি অডমেন্ট মেথড নিয়ে একটু শুরু করতে যাচ্ছি। অডমেন্ট মেথডটা আমি একটা উপায় দেখাচ্ছি যেটাতে আসলে ফর্মুলাটা তত বেশি মনেও রাখা লাগবে না, এবং একই সাথে আমি মানে 3/3 যে ম্যাট্রিক্সগুলো আছে সেটাও অডমেন্ট মেথড দিয়ে কিভাবে করা যায় সেটাও দেখিয়ে দিব আজকে। আচ্ছা, এই আম, একটা 2/2 ম্যাট্রিক্স নেই, আর এখান থেকে এই ছবিটা যদি কপি করা যেত, এটা কপি করে আমি নিচে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল। তো অডমেন্ট মেথডের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স থাকে। তো আমি একটা ম্যাট্রিক্স নিয়ে নেই। এখানে 2/2 কি কোনো ম্যাট্রিক্স আছে? আচ্ছা, এটা 2/2, এটা -1 +1 এর আমি একটা নর্মাল সাধারণ ম্যাট্রিক্স নিই। এটাই 3 - 1 2 6, 3 - 1 2 6। আচ্ছা, এটা একটু নিচে লিখে নিই, এখানে দেখলে কাজ করতে সুবিধা হবে। 3 - 1 2 6। ওকে, দেখা খুবই বাজে হয়। আচ্ছা, তো এখন এখানে যে জিনিসটা করতে হচ্ছে সেটা হচ্ছে, এখানে দেখেন C - D, এবং এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে। আচ্ছা, সেম সবগুলোর মোটামুটি অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে। তো আমি যদি এটা একটু আলাদাভাবে চিন্তা করি, সেটা হচ্ছে এই রেজাল্টটা বলবো, এই সি এবং ডি, এই দুইটা বিয়োগফল হবে। বিয়োগফলটা বসবে কোথায়? এই C - D বিয়োগফলটা বসবে উপরে, এবং এইটা আর এটা এ আর বি, এইটার বিয়োগফলটা বসবে এই নিচে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, C - D অর্থাৎ 2 - 6, 2 - 6, এটার অ্যান্সার হচ্ছে -4। -4 ক্যাটাগরি মানে অ্যাবসলিউট ভ্যালু নিলে হচ্ছে 4, তাহলে এখানে বসতেছে 4। আর 3 -1 মানে হচ্ছে 3 + 1, এটাও বসতেছে হচ্ছে এখানে 4। সিমিলারলি আমি এখানে দেখেন B - D, অর্থাৎ যে B - D অর্থাৎ এই সাইডেরটা বিয়োগফলটা বসবে এই নিচে, এবং এই সাইডেরটা বিয়োগফলটা বসবে হচ্ছে নিচে, মানে রাইট সাইডে। লেফট সাইডের বিয়োগফলটা বসবে হচ্ছে রাইট সাইডে। তাহলে 3 - 2, এটা আমি লিখবো হচ্ছে 1, এটা বসবে এখানে, এবং -1 - 6 মানে হচ্ছে 7, এটা বসবে হচ্ছে এখানে। আচ্ছা, এখন আমার প্রবাবিলিটি যদি আমি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে x1 ছিল, এটা হচ্ছে x2 ছিল। তাহলে x1 এর ক্ষেত্রে প্রবাবিলিটিটা হবে এই C - D অর্থাৎ হচ্ছে এই 4, মানে x1 এর সাথে যেটা ছিল 4 ডিভাইডেড বাই, দেখেন এখানে কিন্তু লেখা ছিল এই যে C - D প্লাস A - B, অর্থাৎ এইটা আর এটা যোগফল, অর্থাৎ উপরেরটা এবং নিচেরটার যোগফল। মানে x1 এর ক্ষেত্রে এই উপরেরটা বসবে হচ্ছে গিয়ে লবে, আর এই দুইটার যোগফল গিয়ে বসবে হচ্ছে নিচে। এখানে খুবই ঝামেলা করে ফেলছি, দেখতে হয়তো অসুবিধা হচ্ছে। 4 + 4 সমান হচ্ছে হাফ। সিমিলারলি x2, এখানে কাকতালীয়ভাবে জিনিসটা হাফ হয়ে গেছে, সব ক্ষেত্রে হাফ হবে না। আর ভ্যালুর ক্ষেত্রে কি করবো আমরা? ভ্যালু অফ দ্য গেম হচ্ছে এরকম, সচরাচর যেটা করে, মানে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমি শর্টকাটে যেটা দেখলাম সেটা হচ্ছে জাস্ট সিম্পলি এই প্রথম কি বলে, প্রথম কলামটা নেয়, প্রথম কলামটার সাথে এইটা মাল্টিপ্লাই করে, মানে কাইন্ড অফ লিনিয়ার কম্বিনেশন করে। ব্যাপারটা এরকম যে 3 × 4 + 2 × 4 ডিভাইডেড বাই 4 + 4, এটা কত হয়? 3 × 4 = 12, আর 4 × 2 = 8, 12 × 20 ডিভাইডেড বাই 8, 20/8, 4 × 2 = 4, 5, 5/2 সমান হচ্ছে 2.5। অ্যান্সার কি ঠিক হয়েছে? 20/8, 4, 4 × 5, 2, এরকম কিছু আসে। আচ্ছা, একটু দেখি এটার অ্যান্সার কি আগে কি এরকম কিছু আসছিল কিনা। হাফ হাফ বের করছিলাম, বাট পুরোটা। আচ্ছা, ভ্যালু এরকমই আসবে। এই ফর্মুলাটা কিন্তু আমি সেদিন সম্ভবত লিখে দিয়েছি। ভি এর ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম যে এ মাইনাস, সরি 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 একটু কোনো ভুল হচ্ছে,
একটু দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, না ঠিকই আছে। এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস ডি, এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি। এইটা এটা কিন্তু কাইন্ড অফ এই যে এটা এটা যেহেতু আমার ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা ছিল ডি, তো আমার এখানে এইটা ছিল হচ্ছে সি মাইনাস ডি, এটা হচ্ছে এ মাইনাস বি। তো এটার সাথে আমি মাল্টিপ্লাই করার পরে মাইনাস, এটার সাথে মাল্টিপ্লাই করে মাইনাস এ সি এ মাইনাস বি কাটাকাটি গিয়ে এই জিনিসটা সেম জিনিসটাই আসে আবার। আর নিচের ক্ষেত্রে তো এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি, এক্ষেত্রে কি সেম জিনিসটা আসে একটু চেক করে নেই। হ্যাঁ ঠিকই আছে। আমি কি বললাম লাস্টে, হ্যাঁ এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি, অর্থাৎ এই ফর্মুলা আপনার মনে রাখতে চাইলে রাখতে পারেন, এখানে বসা করতে পারেন। তার জাস্ট ডিরেক্টলি এই এর সাথে এইটা মাল্টিপ্লাই করে প্লাস এই সি, অর্থাৎ 2 এর সাথে এই 4 মাল্টিপ্লাই করে যোগ করে দেবেন, 4 + 4 = 2, এই ভ্যালুটা এসে যাবে। সিমিলারলি আমি যদি এখন আবার অ্যাসাইন করি ওয়াই এর ক্ষেত্রে, অর্থাৎ এইখানে যদি আমি y1 দেই, এইখানে যদি আমি y2 দেই, এখানেও আবার সেম একই কাজ হবে। এটা একটু কেটে দেই, এইখানের ক্ষেত্রেও আবার আপনার সেম কাজ হবে, অর্থাৎ y1 সমান হচ্ছে গিয়ে এই 7 বাই 7 + 1 হচ্ছে 8 প্লাস সরি, আর y2 হচ্ছে গিয়ে 1/7 + 1 8। এই দুটোর ভ্যালু সেম হবে। আবার ভি যদি এখানে একটা জিনিস দেখাই, ভি এর ক্ষেত্রে হচ্ছে 3 × 7 প্লাস সরি প্লাস, তো প্লাসই থাকবে, হ্যাঁ -1 × 1 সমান হচ্ছে -1, মানে হচ্ছে আরে এটা যাচ্ছে না, -1 আর ডিভাইডেড বাই 7 + 1 হচ্ছে 8, তাহলে মানে হচ্ছে 21 - 1 হচ্ছে 20/8 ইজ ইকুয়াল টু হচ্ছে উইথ 2.5, অর্থাৎ ভ্যালু কিন্তু সবসময় আপনার সেম থাকবে। আপনি এই এর মানে রো প্লেয়ার নিয়ে খেলেন অথবা কলাম প্লেয়ার নিয়ে খেলেন, সবসময় ভ্যালু সেম থাকবে। এই জিনিসটা এর আগের ভিডিওতে আমি বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, এখন গেল, এটা গেল 2/2। আই গেস এখন ফর্মুলা তো বেশি ভালো করে মনে না রাখলেও চলবে, অথবা রাখতে চাইলে রাখতে পারেন। এটা মানে লিখলে সুন্দর হবে, খাতায় দেখতে সুন্দর লাগবে। আর আমি এখন দেখাচ্ছি 3/3 ম্যাট্রিক্সের। 3/3 ম্যাট্রিক্সটা একটু বড়, এটা কি এত এরকম বাজে এটা একটু সুন্দর করে দিই। আচ্ছা, এই ব্যাটটা এর আগে করছিলাম আমরা, মানে লিনিয়ার প্রোগ্রামিং দিয়ে করার সময় আর কি, আমরা ফর্মুলা বসাই, সরি, আমরা সবগুলো থেকে মানে সবচেয়ে মোস্ট নেগেটিভ -6 ছিল, ওটা বাদ দিয়ে দিচ্ছি। আপনারা ম্যাথটা যদি দেখতে চান তাহলে আমি দেখাই, করে আসো। সরি এক্স্যাক্টলি এই যে এই ম্যাথটা, এই যে 3 - 1, আচ্ছা আমি এখানে ভুল লিখছি, এটা আমি ইয়াতে ঠিক করে দিছি, মানে -4 এর জায়গায় 4 হবে। এখানে আমি -4টাকে ঠিক করে করছি। যাই হোক, এটা বাদ। 3 - 1 -3 -2 4 -1, আমি কি করছি, এই জায়গাতে সবচেয়ে মোস্ট নেগেটিভ যে -6, এইটা আমি সবার সাথে যোগ করছি। তো সেই সবার সাথে যোগ করার পরে আমার এই ম্যাট্রিক্সটা আসে, এখানে 2, মানে এইটা ঠিকই থাকবে। অর্থাৎ এই জায়গাতে -4 মানে 4 ধরে আর কি, -4 না ধরে, অর্থাৎ এই জায়গাটাতে আমি শুধু ভুল করছি। এইটা ঠিক আছে, এইটার বেসিসে এই ম্যাট্রিক্সটা ঠিক আছে। তো আমি 953 এটাই আমি উঠাই, এটা থেকে আমি করাই, মানে এটা থেকে আমি ভ্যালুটা বের করি। 9 5 3 4 10 5 1 0 8। আচ্ছা, তো আই গেস এটা আপনারা বুঝতে পারছেন। এটা আসলে আসল ম্যাট্রিক্সটা ছিল এরকম, 3 - 1 3, দেখেন একটু, 3 - 1 -3 -2 4 - 1
-5 -6 2, এটা আমি ওখানে দিয়ে দেব। এইটা হচ্ছে কি আমার আসল ম্যাট্রিক্সটা। আচ্ছা, এটা ছিল আমার আসল ম্যাট্রিক্সটা। তো আমি কি করছি, এইটাতে যেহেতু প্রচুর মানে নেগেটিভ ভ্যালু, তো আমি সবচেয়ে মোস্ট যে নেগেটিভ ভ্যালুটা আছে -6, এই -6টাকে আমি অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে নিচ্ছি। অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে নিয়ে আমি দেখছি যে এটা 6 আসে, তো আমি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এলিমেন্টের সাথে 6 যোগ করছি। 6 যোগ করার পরে আমার এই ম্যাট্রিক্সটা এসেছে। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমার ভ্যালুটা আসবে হচ্ছে ভি প্রাইম। ঠিক আছে, আমি লাস্টে গিয়ে ভি প্রাইম থেকে আবার এই 6টা মাইনাস করে দিব, তাহলে আমার মেইন গেমের যে ভ্যালুটা সেটা এসে পড়বে। তো এটা আমি করবো হচ্ছে অডমেন্ট মেথড দিয়ে। আমি লিনিয়ার প্রোগ্রামিং দিয়ে দেখাইছিলাম, ওইটা সিমপ্লেক্স মেথড দিয়ে করলে হয়ে যাবে। আর অডমেন্ট মেথড দিয়ে করলে একটু সময় কম হয়। এখন আসলে কোনটা বলে ম্যাডাম, অডমেন্ট মেথড দিয়ে করলে এটা নাম্বার দিবে কি, মানে পুরো নাম্বার দিবে কিনা সেটাও এখন আসলে জিজ্ঞেস করা লাগবে আই গেস ম্যাডাম। মানে অডমেন্ট মেথড দিয়ে 3x3 ম্যাট্রিক্স করা নিয়ে কিছু বলে নাই, 2x2টা দেখিয়েছিলেন, বা 3x3 নিয়ে করাটা বলে না। এটা আমি কি বলে গুগল করে পাইছি, কি A to Z ম্যাথ নামে একটা ওয়েবসাইট থেকে ম্যাটানি বলছিল যে এটার মধ্যে এই 3x3 ম্যাট্রিক্সের এটা অডমেন্ট মেথডটা আছে, কিন্তু এটাতে করা যাবে কিনা এটা কিছু বলে নাই। আই গেস করা যাবে, বেশি বড় হলে আমি করে দিব, কারণ সিমপ্লেক্স মেথড খুবই জটিল হওয়ার চান্স বেশি। একে তো আপনার লিনিয়ার প্রোগ্রামিং পুরোটা করা লাগবে, মানে মডেলটা বের করা লাগবে, তারপর ওটাকে আবার সিমপ্লেক্স মেথডে করা লাগবে। সিমপ্লেক্স মেথডে কম করে হবে 2টা থেকে 3টার মতো স্টেপ থাকে, টেবিল থাকে। আচ্ছা যাই হোক, আমি অত কথা না বলে আমি জাস্ট অডমেন্ট মেথড দিয়ে এটা করে দিই। তো কি করবো, আচ্ছা সরি, ফার্স্টে এই ম্যাট্রিক্সটা, আচ্ছা একটু নিচে যাই, এখানে জায়গা হবে না। কি হলো না, 9 5 3 4 10, কি ছিল 5, আর লাস্টে ছিল 108। আচ্ছা এটা একটু বন্ধ করে নিই, মানে এই জিরোগুলো সব সার্কেল আসবে, ম্যাট্রিক্সের মধ্যে তো সুন্দরই আসতেছে। আচ্ছা, তো এখানে আমি করবো কি, এই সাইডে C1 - C2 কাটি, আর হচ্ছে C2 - C3, সি হচ্ছে কলাম, আর নিচে থাকবে হচ্ছে R1 - R2, আর নিচে থাকতে হচ্ছে R2 - R3। ওকে, তো আমি নর্মালি ফর্মুলা যেহেতু আমি পেয়ে গেছি, আমি বসাই 9 - 5 হচ্ছে 4, আর এখানে হচ্ছে 5 - 3 2, 4 - 10 হচ্ছে -6, 5 1 -8। আমি খাতার মধ্যে পড়ছি, এটা দেখে দেখে লিখতেছি। 5 - 5 -2 3 10 10 - 0 10, 5 - 8 হচ্ছে -3। এখানে কিন্তু আপনার অ্যাবসলিউট ভ্যালু হবে না, খেয়াল রাখবেন ফার্স্টেরটাতে অ্যাবসলিউট ভ্যালু হবে না, মানে প্রথম স্টেজে অ্যাবসলিউট ভ্যালু হবে না। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন অডমেন্ট গুলো বের করবো, অডমেন্ট কাইন্ড অফ আপনার ধরতে পারেন যে একটা থেকে একটা ডিস্টেন্স তো কখনো নেগেটিভ হয় না, সেই হিসেবে এগুলো নেগেটিভ হয় না, এগুলো সবসময় অ্যাবসলিউট ভ্যালু আমার নেওয়া লাগে। এখানে জাস্ট আমি কলাম থেকে কলাম মাইনাস করতেছি, রো থেকে রো মাইনাস করতেছি, সো সেই হিসেবে এটাতে নেগেটিভ ভ্যালু আসবে, বা নেগেটিভ ভ্যালু আমি মানে রেখে দিব। ঠিক আছে, আচ্ছা এরপর আবার লিখি এটা, একটু সোজা হোক, এই তো সুন্দর আসছে। তারপর আচ্ছা সরি, মাঝখানে একটু ব্রেক নিতে হইল। তো তারপর কি হইল এটা,
আমি তো একটা ইয়ে আঁকতে চাচ্ছিলাম, ম্যাট্রিক্সের এই রাইট ব্র্যাকেট, এটা বন্ধ করি দেখি, ড্র মানে শেপে চলে যাওয়ার এই জিনিসটা বন্ধ করা লাগবে। আচ্ছা হ্যাঁ, তো হয়ে গেল 9 5 3 4 10 5, 9 5 3 4 10 5 1 0 8। আচ্ছা, তো এই জায়গাতে আমি করবো হচ্ছে অডমেন্ট গুলো লিখবো, অডমেন্ট লিখলে আর কি সুন্দর লাগে। আরো অনেক কিছু লেখা মানে এটা যখন আপনি একটা ফুল ফ্লেজ ম্যাথ পড়াশোনা করবেন, অবশ্যই প্রত্যেকটা ধাপ ধাপ লিখে নিয়ে, আমি মানে প্রত্যেকটা স্টেপে কথাগুলো লেখা পছন্দ করি। মানে হুট করে এটা করে দেওয়াটা মানে কিভাবে কি প্রসেসগুলো আর কি লেখা দরকার, টাইম না থাকে তো কিছু করার নেই, ওটা আমিও লিখি না। আচ্ছা যাই হোক 40। আচ্ছা এখন অডমেন্টটা কিভাবে বের করবো? অডমেন্টটা বের করবো হচ্ছে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে প্রথমে আমার আচ্ছা এটা কিভাবে ধরলাম, একটা দিলাম, এইটা আমি বাদ দিলাম, এটা কি বাদ দিলাম, প্রথম রোটা বাদ দিলাম, প্রথম রোটা বাদ দিয়ে এইটার ক্রস মাল্টিপ্লিকেশন করবো, এটার ক্রস মাল্টিপ্লিকেশন করবো এভাবে ধরে। আচ্ছা এটা খুবই বাজে দেখাচ্ছে, একটা কালি, অর্থাৎ সাপোজ এটা এইটা আমি বাদ দিলাম, বাদ দিয়ে আমি এখন বের করবো -6 × -8 5 × 1, ঠিক আছে? -6 × -8 হচ্ছে 48, -5 48 -5 হচ্ছে 43। এখানে যদি আমার -43 আসতো, আচ্ছা সামনে আচ্ছা আচ্ছা, তারপর আমি করবো যেটা, সেটা হচ্ছে এইটা তো চলে গেল, আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ডটা ব্লক রাখবো, মানে সেকেন্ডটার মধ্যে বসবে এই 4 টাইমস -8 কত, 4 × 32 -32 সরি -32 -2 -32 -2 মানে হচ্ছে -34। এখন -34 লিখবো না, -34 লিখবো না, আমি লিখবো শুধু 34। তারপর হচ্ছে এটা কি আর কি বাকি থাকে, ওই তো নিচেরটা যদি আমি এরকম আই গেস এখন তো বোঝা যাচ্ছে, এখন তো বোঝা যাওয়ার কথা। তো 1 -8 যদি 4 5 20 -+6 × 2 12, 20 + 12 কত হয়, 20 + 12 কত হয় 32। আচ্ছা 32। তারপর আচ্ছা সিমিলারলি ওই একই এইখানে সেম কাহিনী থাকবে। আমি এখানে কি করবো, আমি এখানে এই 5 3 এই অংশটুকু বাদ দিলাম বলতে আসলে মানে এই প্লেসে বসবে। -5 × -3 হচ্ছে 15, -+10 × 20, 15 + 20 হচ্ছে 35। আচ্ছা আমি তো এটা করছিলাম অলরেডি, দেখে মানে প্রসেসটা তো বুঝতে পারছেন, তাহলে হচ্ছে 35। সিমিলারলি এই -5 -10 এটা আমার কি বলে হাত দিয়ে ঢেকে আমি 5 × -3 মাল্টিপ্লাই করবো, 3 × -2 মাল্টিপ্লাই করবো, সরি 5 × -3 -3 × -2, তাহলে কত হয় 9, 3 5 15 আর হচ্ছে প্লাস 3 2 6, আচ্ছা -9। তো এটা যদি আমার এইখানে বসবে তাহলে হচ্ছে 9 হয়ে যায়। সিমিলারলি লাস্টের হচ্ছে 65। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এই প্রত্যেকটার ভ্যালু সামেশন হচ্ছে এই নিচের প্রত্যেকটা রোয়ের সামেশনের ভ্যালু সেম হইতে হবে। এখানে 109 আসে, প্লাস করে দেখতে হবে। আচ্ছা এখানে ম্যাডামকে আমি জিজ্ঞেস করেছিলাম যে 3x3 ম্যাট্রিক্সগুলো এই গেমগুলো আমি অডমেন্ট মেথড দিয়ে করতে পারবো কিনা, মানে পরীক্ষায় যদি আসে। তো ম্যাডাম বলেছিলেন যে হ্যাঁ, যদি আমাকে উল্লেখ করা না থাকে যে আমাকে সিমপ্লেক্স মেথড দিয়ে করা লাগবে, সিমপ্লেক্স টেবিল মেথড দিয়ে করা লাগবে, তাহলে আমি অডমেন্ট দিয়ে করতে পারবো। কিন্তু এখানে একটা কথা আছে, এই যে 109, এই 109 আমি পেয়েছি হচ্ছে এই কলাম ওয়াইজ অডমেন্টগুলো যোগ করে এবং রো ওয়াইজ অডমেন্টগুলো যোগ করে। এইটা আমাকে সবসময় মিলতে হবে। যেসব ম্যাট্রিক্সগুলোর ক্ষেত্রে এই অডমেন্ট উভয় সাইডে মিলবে না, অর্থাৎ অডমেন্টের যোগফলগুলো মিলবে না, সেখানে আমি অডমেন্ট ইউজ করতে পারবো না 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে। সেখানে আমাকে অবশ্যই সিমপ্লেক্স দিয়েই করতে হবে। ধন্যবাদ। 109। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আবার এখানে সুন্দর মতো এখানে প্লেস করে দিই। ধরলাম এখানে x1 x2 x3,
অর্থাৎ রো প্লেয়ারের ক্ষেত্রে ডেজিগনেশন করলাম হচ্ছে রো প্লেয়ারের ক্ষেত্রে, রো প্লেয়ারে যে ছিল তার। তো x1টা কি হবে একটু দেখেন, এই সাইডেই করে দিই। x1টা হচ্ছে এই যে টোটালটা নিচে বসবে 109, আর এটা হচ্ছে 43। এটা করলে কত আসে 0.39 সামথিং। আবার x2 হচ্ছে 34 ডিভাইডেড বাই 109, পয়েন্ট আসবে একটা ভ্যালু। x3 হচ্ছে 32 বাই 109, এটাও পয়েন্ট আসবে একটা ভ্যালু। আচ্ছা দেখি কত আসে, 0.31, 0.29। এই তিনটা কোন তিনটা? এই 0.39, 0.31, 0.29, এই তিনটা যোগ করলে আপনার অবশ্যই 1 আসবে, 1 আসতে বাধ্য। আচ্ছা, তারপর সিমিলারলি আমি আবার এই বি মানে কলাম প্লেয়ারের জন্য সেম ভাবে বের করতে পারি যদি আমার কাছে চায়। অর্থাৎ এখানে যদি আমাকে বলে তাহলে আমি y1, y2, y3 এটার জন্য বের করতে পারবো। তো সিমিলারলি 35 বাই 109, এই 35 বাই 109, 9 বাই, তারপর আবার হচ্ছে 9 বাই 109, 65 বাই 109, এরকম করে অ্যান্সার বের হয়ে যাবে তিনটা আলাদা আলাদা। এটা হচ্ছে অজ্ঞান মেথড। এটা করতে খুব বেশি টাইম লাগার কথা না, মানে খুব সহজে ইজিলি করা যায়, একটু খালি ক্যালকুলেশন করা লাগে এটাই। আর সিমপ্লেক্স মেথডে করতে গেলে আসলে বেশ বড় হওয়ার কথা, এবং আমি অ্যাকচুয়ালি ঝামেলাও করছি সিমপ্লেক্স মেথড নিয়ে। আচ্ছা যাই হোক, ওটা দেখি। এটা মানে আমার আসলে ওই টেবিল দিয়ে করার অনেক প্যারা লাগে অ্যাকচুয়ালি, ম্যাথগুলো তো ওই টাইপেরই ম্যাথ, বাট এটা দেখে আর কি এ লাগলো যেটা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আচ্ছা, এই গেল। তো এটা তো আজকে পড়ার কথা ছিল না, আজকে দেখার কথা ছিল হচ্ছে এই প্রিজনার্স ডিলেমা নিয়ে। তো আপাতত এইগুলো সব কেটে ফেল। আচ্ছা, তো 2% নন জিরো সাম গেম, এই ব্যাপারটা কিরকম? মার্সি আসলে 2% নন জিরো সাম গেম, এটাতে ফার্স্টে হচ্ছে এখানে জিরো সাম গেম বলতে যেটা বোঝে সেটা হচ্ছে আমরা আগে পড়ছিলাম যে দুইজনের খেলার মধ্যে একজনে আইদার জিতলে আরেকজনে হারবে। অর্থাৎ সে যদি 5 টাকা জিতে তার মানে হচ্ছে আরেকজন 5 টাকা লস করছে। আবার কনস্ট্যান্ট সামের ক্ষেত্রেও কোনো এক জায়গাতে 5 টাকা আছে, সে একজন 3 টাকা জিতছে, তার মানে হচ্ছে বাকিজন 2 টাকা জিতছে, একই সাথে সে মানে বি প্লেয়ারটা 3 টাকা হারাইছে, এরকম একটা ব্যাপার কনস্ট্যান্ট সাম। আর এটা হচ্ছে জিরো সাম। কিন্তু নন জিরো সামের ক্ষেত্রে দ্বারা দুইজন অর্থাৎ এ প্লেয়ার বি প্লেয়ার দুজন একই সাথে জিততে পারে, আবার দুজন একই সাথে হারতেও পারে। আচ্ছা, তারপরে হচ্ছে এর মধ্যে প্রথম যেই প্রসেস মানে নিয়মটা সেটা হচ্ছে প্রিজনার্স ডিলেমা। প্রিজনার্স ডিলেমাটা ব্যাপারটা এরকম। আচ্ছা, একটা ম্যাথ দিয়ে করলে বোঝা যাবে। এখানে ম্যাথ করাতে এখানে কথা লেখা বেশি। এখানে যেই ম্যাথটা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে দুইজন প্রিজনারকে বলেছে যে এখানে কি বলছে, টু প্রিজনার্স হু এসকেপড, মানে দুইজন প্রিজনার ছিল, জেলের ভেতরে বন্দী ছিল দুজন প্রিজনার। এর মধ্যে দুজনই বাইরে গেছে এবং দুজন একটা ব্যাংক রব করছে, ডাকাতি করছে। তারপরে তারা আবার ধরাও করছে। তো ধরা পড়ার পরে দুইজনকে টোটালি আলাদা আলাদা, এখানে ম্যাডাম মানে বইয়ের মধ্যে লেখা আছে গোথাম সিটি, ব্যাটম্যানের সিটি। তো ব্যাটম্যান সম্ভবত ওদের ধরছে, ধরে দুইটাকে আলাদা আলাদা চেম্বারে রাখছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ওরা যখন কনফেস করবে, ওরা যখন ডিসাইড করবে, ব্যাপারটা হচ্ছে প্রিজনার্স ডিলেমার ক্ষেত্রে ওরা যখন ডিসাইড করবে তখন কেউ কারো স্ট্র্যাটেজি জানতে পারবে না। এটাই হচ্ছে নিয়ম। কখন তারা ডিসিশন নেবে, কখন কি স্ট্র্যাটেজি নেবে, কেউ কারোটা জানতে পারবে না। এটাই হচ্ছে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ। যাই হোক, এখানে তারপরে তো দুইজনে দুই চেম্বারে বসে আছে, ধরলাম একজনের নাম এ, একজনের নাম বি, অথবা প্রিজনার 1, প্রিজনার বি, প্রিজনার 2। তো এখানে রুলটা হচ্ছে এরকম, যদি তারা দুজনেই কনফেস করে যে হ্যাঁ তারা ব্যাংক ডাকাতি করছে, তাহলে দুইজনের কিন্তু একটা বড় পানিশমেন্ট হবে। দুজনের পানিশমেন্টটা হচ্ছে দুইজনেই -5 বছরের জেল খাটবে, -5 বছরের জেল খাটবে, মানে 5 বছরের জেল খাটবে, একজনে 5 বছরের জেল খাটবে। এখন দুইজনেই যদি কনফেস না করে যে না আমরা কেউই জেল খাটি নাই, তাহলে দুজনেই 1 বছর করে জেল খেটে বের হয়ে যাবে, জাস্ট মানে খুবই কম সময়ের জন্য। এখন আরেকটা জিনিস সমস্যা হচ্ছে, যদি এ কনফেস করে ফেলে যে হ্যাঁ আমি ব্যাংক রব করছি, কিন্তু বি মাঝখান দিয়ে মানে ফাঁকিবাজি করলো আর কি, 2 নাম্বারই করছে, কি বলে ব্যাক স্ট্যাবিং করছে যে না আমি ব্যাংক রব করি নাই, এই হয়তো করছে, এ হয়তো করছে বলা লাগবে না, বি ও ছিল না এটা বললেই হবে।
তাহলে এ একটা বড় সিভিয়ার পানিশমেন্ট পাবে, তখন এ জেল খাটবে 20 বছর, বি 0, সে জাস্ট মানে খালি হাতে জেলখানা থেকে বের হয়ে যেতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, এখানে আমাদের একটা একটু কাটি, হ্যাঁ, আমাদের যে পে অফ ম্যাট্রিক্সটা থাকবে সেটা এইভাবে সেটা এরকম করে আমার বানানো লাগে, যেখানে -5 এখানে আর কি দুইটা ভ্যালু থাকে। আগের গুলোতে যেরকম একটা একটা করে ভ্যালু ছিল, এখানে দুইজনের ভ্যালুটাই সেম কম্পার্টমেন্টে বলবে। অর্থাৎ আমি এখান থেকে বুঝে নিতে পারি, কনফেস যদি করে তার মানে হচ্ছে দুজনেই -5 -5 বলতে আসলে তাদের লস হচ্ছে, এখানে মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে যে -5 বছর থাকতে হবে, তো -5 কিছু জরিমানা এখানে লস হচ্ছে, এটাই বোঝাইছে। আচ্ছা, -5 এখন এই যে প্রিজনার 1 যদি কনফেস করে, প্রিজনার 2 যদি কনফেস না করে, আচ্ছা আমি উল্টা বলছি, হু ডাজ নট ইফ ওয়ান, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু সরি ভুল হয়েছে, আমি একটা জিনিস, এটা আসলে অত বেশি ম্যাটার করে না ম্যাথ করতে গেলে, বাট তারপর বোঝানোর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে এ কনফেস করছে মানে হচ্ছে বলে দিছে, সে ব্যাক স্টেপিং করছে যে হ্যাঁ, কি বলছে, হ্যাঁ সে বলে দিছে যে বি রবারিতে ছিল, ও ছিল না, ওই তো কাইন্ড অফ সেম, বি রবারিতে ছিল, এ ছিল না, মানে ও নিজে ছিল না, ও বলেছে যে হ্যাঁ আমি বিটা দেখছি, ও ডাকাতি করছে কিন্তু আমি ছিলাম না, তার মানে ও 0 বছর থাকবে, রাজ সাক্ষী যেটাকে বলে একটা মামলার মধ্যে। তো ও 0 বছর বের হয়ে যাবে ডিরেক্ট, আর বি 20 বছর জেলে পৌঁছবে। তো এইখানে এই জিনিসটাই বলছে, কনফেস হচ্ছে 0, ডোন্ট কনফেস হচ্ছে 20 বছর। সিমিলারলি আবার প্রিজনার 1 যদি ডোন্ট কনফেস না করে, সরি ডোন্ট কনফেস কনফেস না করে, প্রিজনার 2 যদি কনফেস করে ফেলে, তাহলে ওই প্রিজনার 1 এর ক্ষেত্রে আবার 20 বছর থাকতে হবে জেলের ভেতরে। কিন্তু দুজনে যদি ডোন্ট কনফেস সিচুয়েশনটা থাকে যে একজনও কনফেস করে না, তার মানে তারা 1 বছর কেটে বের হচ্ছে। এখন কথা হচ্ছে এই জিনিসটার মধ্যে এখানে অনেক সুন্দর করে লেখছে যে কে কোনটা খাটবে। এখানে কথা হচ্ছে যে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে এটা সুন্দর টার্ম আছে, টার্মটা মনে নাই, টার্মটা হচ্ছে যে এখানে সবসময় ওই ব্যাকস্ট্যাবিং না, আমি এই শব্দটা মানে খুবই হার্শ শোনাচ্ছে, এখানে অন্য একটা টার্ম ইউজ করা হয়। মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে কখনোই দুইজনে ভালো কাজ করবে না, অর্থাৎ দুইজনেই ডোন্ট কনফেস যে এই জিনিসটা আছে, এটা দিয়ে দুইজনেই 1-1 হিসেবে চলে যাবে, এরকম কিছু হবে না, হওয়ার চান্স কম। কারণ দুজনের মধ্যে একটা ব্যাপার থাকবে যে যদি ও কনফেস করে ফেলে এবং আরেকজন না কনফেস করে, তার মানে সে 0, অর্থাৎ সে সহজে বের হয়ে যেতে পারবে। একই সাথে তার মাথায় কিন্তু এই ভয়টাও থাকবে যে ও যেহেতু এই ডিসিশনটা নিতে পারতেছে, কনফেস করার ডিসিশন, তার মানে অবশ্যই বাকি আরেকজন যে আছে সেও কনফেস করার ডিসিশন নিতে পারে, অর্থাৎ তার যেহেতু একটা ক্ষমতা আছে কনফেস করার, তার মানে আরেকজনেরও সেই কনফেস করার ক্ষমতাটা আছে। দ্যাট মিনস ও যদি সামহাও কনফেস না করে, তাহলে কিন্তু ওর পেনাল্টিটা খুবই বড়, পেনাল্টিটা খুব বড়, মানে হচ্ছে 20 বছর থাকতে হবে ওর জেলে। তো এখানে এটা দেখছে যে ইফ উই অ্যাজিউম দ্যাট দ্য প্রিজনার্স ক্যানট কমিউনিকেট উইথ ইচ আদার, মানে তারা যদি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে না পারে, তাহলে স্ট্র্যাটেজিস এন্ড রিওয়ার্ডস ফর ইচ আদার অ্যাজ শোন টেবিল 35 এটাই সম্ভবত, হ্যাঁ মনে হয়। আচ্ছা, দ্য ফার্স্ট নাম্বার ইন ইচ সেল অফ দ্য ম্যাট্রিক্স ইজ দ্য রিওয়ার্ড নেগেটিভ বিকজ ইয়ার্স ইন প্রিজন ইজ আনডিজায়ারেবল, এটা আনডিজায়ারেবল দেখে এটা নেগেটিভ দিচ্ছে, মানে কেউ তো থাকতে চায় না সে ইচ্ছায়। আচ্ছা, তো ইফ ইচ প্রিজনার চুজেস হিজ ডমিনেটেড স্ট্র্যাটেজি, আচ্ছা ডমিনেটেড স্ট্র্যাটেজি বলতে এখানে জিনিসটা বোঝানো হচ্ছে, দেখেন ডমিনেটেড স্ট্র্যাটেজি ওই যে আমরা যাকে পড়ছিলাম, এখানে খেয়াল করেন যে 0 -1 এটা থেকে কিন্তু -5 -20 এইটা কম। আমি বলতেছি যে প্রিজনার 2 এর ক্ষেত্রে এই যে মানে এই -5 -5 এটার মধ্যে এই পরেরটা হচ্ছে প্রিজনার 2 এর ডিসিশন বা স্ট্র্যাটেজি, এটা একসাথে লেখা, কারণ দুইটা একই সাথে সাইমালটেনিয়াসলি কাজ করে, মানে দুইজন ডিসিশন নেওয়ার পরেই তো এটা খাটবে, তাই না? একজনের উপর তার ডিসিশনটা ডিপেন্ড করতেছে না। তো -5 যদি হয়, তাহলে এখানে দেখেন আমরা আগে ডমিনেট স্ট্র্যাটেজিতে কি পড়ছিলাম, যে যেটা হচ্ছে ছোট, সেটা সাধারণত আমরা কি বলে এটাকে রেখে দিই, মানে লেসারটা, আচ্ছা আমি একটু দেখে নিই, এটা ভাষাটা বলে না, আমার বলতে সমস্যা হচ্ছে। ক্লিয়ারলি both are better off than each chooses his undominated strategy. Does, হ্যাঁ আনডমিনেটেড স্ট্র্যাটেজিটা বলতে আসলে বোঝাচ্ছে, হ্যাঁ ঠিকই তো আছে, 0 -1 থেকে কি -5 -20 অনেক ছোট, মানে এইটা ডমিনেট করে এই 0 -1 কে, অর্থাৎ এখানে
স্ট্র্যাটেজি একটু দাঁড়ান, is an equilibrium point. If we are currently at the outcome -1, each prisoner can increase the reward from এই যে ডাবল ক্রসিং, এই যে এই ওয়ার্ডটা ডাবল ক্রসিং। আচ্ছা, এখানে যে জিনিসটা হচ্ছে যে এখানে বলতেছে যে নর্মাল লজিক যদি দিই তাহলে আমাদের মনে হতে পারে -1 ভালো, কিন্তু আসলে যদি আমরা ডমিনেটেড তো হচ্ছে এটা, তাই না? আনডমিনেটেড স্ট্র্যাটেজি যেটা হচ্ছে সবচেয়ে ছোট, -5 -20, এটা যদি খাটাই তার মানে আমার আলটিমেটলি -5 -20 মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে -5। আমার এইটা নিয়ে কাজ করাটা ভালো এবং এটা হলেই তার ভালো হয়। অ্যাকচুয়ালি কিন্তু তাই, মানে ডাবল ক্রসিং থেকে বের করার জন্য অ্যাকচুয়ালি ওই জিনিসটা খাটালে, আনডমিনেটেড স্ট্র্যাটেজিটা খাটালে কাজ করে, মানে -5 নেওয়া। সেই হিসেবে ওই সিমিলারলি প্রিজনার 1 এর ক্ষেত্রে -5 আসে এরকম আনডমিনেটেড স্ট্র্যাটেজি খাটাতে। তো এইটা থেকে আর কি সে ডাবল ক্রসিং হিজ অপোনেন্ট, মানে নিজের একটু ক্ষতি হলেও, কারণ -1 অবশ্যই ভালো ছিল, বেটার অফ ছিল, কিন্তু ওটা থেকেও এই -20 ভয়ে সে আসলে -5 নিতে বাধ্য, বা নেওয়ার সবাই আর কি নেয়। এটা শুধুই প্রিজনার্স ডিলেমা এই জায়গাতে না, অনেক জায়গাতে কাজ করে, বিভিন্ন যুদ্ধক্ষেত্র, তারপরে আরো অনেক ছোট মানে ডিসিশন মেকিং এ, পলিটিক্যাল ডিসিশন মেকিং এ এই প্রিজনার্স ডিলেমা কাজ করে। তো এখানে হটডগের একটা কোম্পানি একটা ম্যাথ আছে, এই ম্যাথটা এরকম যে competing restaurants hotdog king and hotdog chef are attempting to determine their advertising budget ওরা করতেছে। তো তাদের combined sales of 240 মিলিয়ন আর হচ্ছে can spend either will have combined sales of 240 মিলিয়ন। আচ্ছা, তারা either 6 মিলিয়ন অথবা 10 মিলিয়ন অ্যাডভার্টাইজ করতে পারবে। if one restaurant spends more than the other, যদি একটা রেস্টুরেন্ট থেকে বেশি স্পেন্ড করে তাহলে রেস্টুরেন্ট দ্যাট স্পেন্ডস মোর মানি উইল হ্যাভ সেলস অফ 190 মিলিয়নের সেলস হবে। বোঝা যাচ্ছে? তার মানে অনেক বেশি সেলস হবে। ইফ বোথ কোম্পানিজ স্পেন্ড দ্য সেম অ্যামাউন্ট অন অ্যাডভার্টাইজিং দেন দে উইল হ্যাভ ইকুয়াল সেলস। যদি তারা সেম অ্যাডভার্টাইজিং এ খরচ করে তাহলে তাদের ইকুয়াল সেল হবে। ইচ ডলার অফ সেলস yields 10 of profit. Suppose each restaurant is interested in maximizing find an equilibrium point for this game. আচ্ছা, আমরা ফার্স্টে ইনভেস্টমেন্ট ম্যাট্রিক্সটা জেনারেট করব। তো ইনভেস্টমেন্ট ম্যাট্রিক্সটা কিরকম, আমরা প্রথমে এই কালারটা সুন্দর, আচ্ছা না এটা সুন্দর লাগতেছে না। ইনভেস্টমেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমে হটডগ শেফ যেটা, ও 10 মিলিয়ন যদি কি বলে এটাকে 10 মিলিয়ন যদি স্পেন্ড করে তাহলে ইচ ডলার অফ সেলস yields 10 cents of profit. আচ্ছা, এখানে কি কোনো লাইন আমি বাদ পড়ছি, একটু খেয়াল করি। 240 আচ্ছা, একটু আমি দেখি তো, একটা এরকম লাগতেছে কেন? আচ্ছা, এটা আমি কেন, মানে এটা তো ঠিকই ছিল, কি জানি মাথায় ঢুকতেছিল না। আচ্ছা, যাই হোক, দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে এখানে কিন্তু কন্ডিশন দেওয়া ছিল যে 6 মিলিয়ন, এই যে 6 মিলিয়ন আর 10 মিলিয়ন অন অ্যাডভার্টাইজিং, তারা দুজনে 10 মিলিয়ন আর 6 মিলিয়ন করে খরচ করতে পারবে। তাহলে হটডগ শেখার ক্ষেত্রে ও 10 মিলিয়ন খরচ করলো, 6 মিলিয়ন খরচ করলো। সিমিলারলি ও 10 মিলিয়ন খরচ করলো, ও 6 মিলিয়ন খরচ করলো। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট করার পরে দেখা যাচ্ছে যে এখানে বলছে if both companies spend the same amount on advertising they will have equal sales হবে, তাদের দুইজনের ক্ষেত্রেই ইকুয়াল সেলস হবে। আচ্ছা, তো আবার এটা আটকে গেল একটু। আচ্ছা, আমার এখানে একটা জিনিস বুঝতে আর কি সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে এখানে আমি যখন করছিলাম মানে 120 লেখা উচিত ছিল, 120 তো মানে এই যে 240 মিলিয়নটা দেখতেছেন না, এটাকে অর্ধেক করা লাগবে। কারণ এই যে বলছে যে যদি তারা সেম মানি স্পেন্ড করে তাহলে তাদের এই যে ইকুয়াল সেল হবে।
তো এখানে 240 ডিভাইড করলে 2 দিয়ে অবশ্যই 120 হবে। তো এখানে আর কি ইজি করার জন্য জিরোগুলো সব চলে গেছে, 190 হওয়ার কথা ছিল না, 50 হওয়ার কথা ছিল। তো এইটাই আর কি। তো এখানে বলছে যে যদি যার স্পেন্ড মোর মানি উইল হ্যাভ সেলস 190 মিলিয়ন, 190 জায়গায় আমি 19 লিখছি, মানে 90। তো 240 মাইনাস 190 অবশ্যই হচ্ছে 50। তো এই 5 এসে পড়ছে এখানে। তো এইভাবে আর কি ম্যাট্রিক্সটা সাজছে যে হটডগ কিং যদি 10 মিলিয়ন খরচ করে, মানে তার মানে হচ্ছে সে বেশি খরচ করছে, তার মানে সে 190 মানে অর্থাৎ 19 মিলিয়ন ইনভেস্ট করছে। আর কি বলে পরেরটা করবে 50। আর যদি সেম দুইজনেই যদি 6 মিলিয়ন করে খরচ করে, তার মানে হচ্ছে তারা দুইজনেই 120 করে পাবে। আর কস্ট হচ্ছে কত, কস্ট হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিছে যে 6 মিলিয়ন আর 10 মিলিয়ন, অর্থাৎ দুজনে 10 করে খরচ করতেছে, 6 10 করে খরচ করতেছে, অর্থাৎ 6 মিলিয়ন স্পেন্ড 6 মিলিয়ন স্পেন্ড 10 মিলিয়ন। এই 10টা আগে বসছে আর এই 6টা পরে বসছে। আই গেস এটা বোঝা গেছে। এটা হচ্ছে তারা ইনভেস্ট করছে, এটা হচ্ছে গিয়ে কস্ট হয়েছে তার। ইনভেস্ট করছে বলতে আসলে মানে তারা ইনকাম করছে, এটা কাইন্ড অফ ইনকামের যে ম্যাট্রিক্সটা সেটাই। তো রিওয়ার্ড ম্যাট্রিক্স বলতে আসলে যে লাভটা হয়েছে, লাভ হয়েছে এখানে 12 মাইনাস 10 2, 12 মাইনাস 10 2, অর্থাৎ এটা যদি আমি পি ধরি আর এটা যদি সি ধরি, পি মাইনাস সি ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার রিওয়ার্ড ম্যাট্রিক্স। তো 12 মাইনাস 10 হচ্ছে 2, 12 মাইনাস 10 হচ্ছে 2। এটা এই কোশ্চেনটা ভালো করে পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে, এই ম্যাট্রিক্সটা যে কিভাবে মানে আমি ক্রিয়েট করছি বা ফর্ম করছি। এই 240-কে ডিভাইড করছি, 12 আসছে। এই সিমিলারলি ওরা এখানে 6 মিলিয়ন খরচ হয়েছে সেম উপায়, তার মানে এখানে 12 হয়েছে। মানে এটা পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা যাই হোক, পি মাইনাস সি, তো এইটা এখানে আসছে। তো এখানে খেয়াল করে দেখেন একটা জিনিস, যে ওরা যদি দুজনই 6 মিলিয়ন খরচ করে, মানে কম করে খরচ করছে, অ্যাডভার্টাইজে বেশি খরচ করে, তাহলে কিন্তু তাদের লাভ হয়, মানে বেশ হিউজ অ্যামাউন্টের লাভ হয়। 6 মানে কম খরচ পড়তেছে, খরচও কম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, এবং কি বলে এটার রিওয়ার্ড অর্থাৎ বেশি মানুষের কাছেও পৌঁছতে পারতেছে। ওভারঅল এদের লাভ হচ্ছে। কিন্তু ওরা যদি 10 মিলিয়ন করে খরচ করে, তাহলে দেখা হয় কিন্তু 2 আই গেস 20 মিলিয়নের মতো করে রিওয়ার্ড পাচ্ছে। কিন্তু একজনে যদি 6 মিলিয়ন খরচ করে, একজনে যদি 10 মিলিয়ন খরচ করে ফেলে, তো 10 মিলিয়ন যে খরচ করছে সে পাবে হচ্ছে 90 মিলিয়ন। আর যে 6 মিলিয়ন খরচ করছে, তার মানে সে 6 মিলিয়ন করার পরেও ওর লস হচ্ছে, ও মাইনাস 10 মিলিয়ন ওর লস থেকে যাচ্ছে। এটাই হচ্ছে কি আমার পে অফ ম্যাট্রিক্সটা। তো এখন তো আমার বোঝাই যাচ্ছে, অবশ্যই কেউ ভয় মানে ওই ব্যবসা লাটে না ওঠানোর জন্য অবশ্যই কেউ 6 মিলিয়ন খরচ করতে যাবে না, কারণ ওর মাথায় একটা চিন্তা থাকবেই, যদি সামহাও 10 মিলিয়ন খরচ করে ফেলে, মানে ও অলরেডি 9 মিলিয়ন রিওয়ার্ড পেয়ে যাবে, এবং একই সাথে ওর যে কম্পিটিটর সে কাইন্ড অফ বাজার হারিয়ে ফেলবে মাইনাস 10 মিলিয়ন, মানে 10 মিলিয়ন লসের কারণে। তো সেই হিসেবে হেভি দুইজনেই মানে দুইটা কোম্পানি তখন যাবে হচ্ছে হেভি অ্যাডভার্টাইজিং এর দিকে, অর্থাৎ তারা দুইজনেই 10 মিলিয়ন ডলার করে খরচ করবে এই কি বলে এই রিওয়ার্ডটা পাওয়ার জন্য। আর এই কারণে আসলে আমরা বাস্তব জগতে এত অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই। মানে কেউ যদি অ্যাডভার্টাইজমেন্ট একটু কম করে, চান্স থাকবে যে ওই মার্কেটটা, ওই অংশ, ওই জায়গাটা অন্য একটা কোম্পানি ফিল আপ করে ফেলা। এখানে আর কি এই টাইপের কথা লিখছে, এই টাইপের কথা মতো লেখা নাই, এখানে আর কি ব্যাখ্যা করছে। এবং ম্যাডাম বলছে সেই ব্যাখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট বলতে এটা লেখা লাগবে, কারণ এখানে ম্যাথ তো ছোট। তো সেই হিসেবে আমরা যখন ম্যাথটা করবো তখন এটা একটু অ্যানালাইজ করে, মানে কোনটা কেন নিচ্ছি, কেন ডমিনেন্ট স্ট্র্যাটেজি দিয়ে আমার এটা হয়ে যাচ্ছে, এবং এই যে কোনটা আনস্টেবল, বিকজ আইদার রেস্টুরেন্ট মে গেইন বাই চেঞ্জিং ইটস স্ট্র্যাটেজি। এখানে ব্যাপারটা হচ্ছে যে 6 যদি নেই এর থেকে ভালো, এখানে ম্যাডাম একটা কথা বলছে, সেটা হচ্ছে এইটা আনস্টেবল কেন থাকতেছে। এটা আনস্টেবল থাকতেছে যে 6 নিলেই যে আমার স্টেবল মানে আনস্টেবল থাকবে যখনই আমার এর থেকেও বেশি রিওয়ার্ড পাওয়ার একটা কেস ক্রাইটেরিয়া তৈরি হয়। আমি 6 নিচ্ছি, এর থেকেও 9 - 1 আমার জন্য বেটার হইতে পারে, সেই হিসেবে আমি ওইটার দিকে যাবো। এই যে বেটার at 6 হচ্ছে is 6 is unstable because either restaurant may gain by changing their strategy. এটার থেকে বেশি আমি গেইন করতে পারবো যদি আমি স্ট্র্যাটেজিটা সামহাও চেঞ্জ করে ফেলি। Thus to protect its market share, each restaurant must spend heavily on advertising. ওরা মার্কেটে হেভিলি অ্যাডভার্টাইজ করবে। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ কি দিছে। আচ্ছা, এখানে দুইটা পয়েন্ট ছিল, এই দুইটা পয়েন্ট কথা বলা একটু বড় কাছে। এখানে হচ্ছে আমরা যে করলাম সেটা হচ্ছে এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে, এইটাকে বলবো হচ্ছে প্যারেটো অপটিমাম। প্যারেটো এটা পাঁচে কেন হবে না,
প্যারেটো অপটিমাম, ঠিক আছে। এইটার মানে হচ্ছে যে ইফ সাম অফ পে অফস অফ বোথ প্লেয়ার্স ইজ গ্রেটার দেন পে অফ অফ অপটিমাম স্ট্র্যাটেজি, যদি আমার এইটার পে অফটা, এটার পে অফটা কি, দুইটার পে অফটার যোগফলই যদি আমার হচ্ছে if sum of payoff of both players is greater than payoff of optimal strategy এইটার থেকে বড় হয়, তাহলে আমি এটাকে প্যারেটো অপটিমাল বলবো। এইভাবে দেখেন 6 থেকে 2, 2 থেকে 6 বলো, 2 থেকে 6 বলো, এটা প্যারেটো অপটিমাল, এটাও প্যারেটো অপটিমাল। সাধারণত আমরা প্যারেটো অপটিমাল নেওয়াটা আপাত দৃষ্টিতে মনে হয় হতে পারে যে এটা সুবিধাজনক, বাট এটা আসলে নেওয়াটা সুবিধাজনক হবে না, কারণ এখানে গ্রেটার রিস্ক থেকে যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা নেই বা অপটিমাল স্ট্র্যাটেজি যেটা আমরা নিচ্ছি সেটাই হচ্ছে ন্যাশ ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে ন্যাশ ইকুইলিব্রিয়াম। এটাকে ন্যাশ ইকুইলিব্রিয়াম বলার কারণ হচ্ছে এই সায়েন্টিস্ট ন্যাশ, ওর একটা মুভি আছে, মুভিটার নাম কি যেন ভুলে গেছে, জানি না। উনি আর কি এই ব্যাপারিশন মানে উনার বায়োপিক হিসেবে মুভিটা, উনি মুভিতে কি বলে অ্যাক্টিং করে নাই, তো উনি আর কি গেম থিওরিতে এই জিনিসটা আবিষ্কার করছে, মানে এইটা ইনভেন্ট করছে যে কোনটা অপটিমাল স্ট্র্যাটেজি হতে পারে। তো ওনার নামে আর কি এটা এই পয়েন্টটাকে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলা হয়, এটার নাম হচ্ছে ন্যাশ ইকুইলিব্রিয়াম। তো এটা আর কি সম্ভবত ডেফিনিশন আসতে পারে, ডেফিনিশন আসতে লিখে দিতে পারে, লিখে দিন, অথবা ডিরেক্ট আসতে পারে যে কোনটা ন্যাশ ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আচ্ছা, আরেকটা কি আর্মস রেস আর চিকেন গেম। আর্মস রেস কি আর চিকেন গেম কি? আচ্ছা, চিকেন গেম কই গেল? চিকেন গেম কি লিখে দিই। আচ্ছা, এখানে কি দিছে যে ভালকানস এন্ড ক্লিঙ্গনস আর engaged in an arms race in which each nation, এটা সম্ভবত ভালকানস এন্ড ক্লিঙ্গনস, এটা কি লর্ড অফ দ্য রিংস এর? আই এম নট শিওর। আচ্ছা, ভালকানস এন্ড ক্লিঙ্গনস আর engaged in an arms race in which each nation is assumed to have two possible strategies: develop a new missile or maintain the status quo। জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, এটা অনেক কিছু লেখছে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনারা ধরেন দুইটা দেশ, নতুন দেশ জন্ম নিছে, নিউ দুইটা দেশ পাশাপাশি, ধরলাম একটা হচ্ছে গিয়ে ইংলিশ দেশ আর একটা হচ্ছে গিয়ে ভারত, আচ্ছা ইন্ডিয়া, যাই হোক। এখানে কি থাকে, ডেভেলপ নিউ মিসাইল আর ডেভেলপ নিউ মিসাইল। কথা হচ্ছে দুইটা দেশ নতুন জন্মাইছে, তো একটা দেশ নাম হচ্ছে এ, একটা দেশের নাম হচ্ছে বি। তো এখন দুইটা দেশ ডিফেন্স, এদের সামনে স্ট্র্যাটেজি কিন্তু দুইটা, একটা হচ্ছে ওরা ডিফেন্স গ্রহণ করবে, অর্থাৎ ধরেন ওরা নিউক বানাবে বা বোমা বানাবে, অথবা বোমা বানাবে না, অর্থাৎ ওরা পিস ট্রিটির মাধ্যমে যাবে। এখানে মিসাইল দিয়ে লেখছে। তো এখন যেটা করা যায় সেটা হচ্ছে এ কিছুই এও বোমা বানাইলো, বিও বানাইলো, ওদের দুজনেই খরচ হইলো যে ডেভেলপ নিউ মিসাইল, অর্থাৎ -10 বিলিয়ন ধরলেন -10 মিলিয়ন 10 বিলিয়ন করে টাকা খরচ হয়েছে। এখন ধরলাম যে দুজনেই কিছুই বানায় না, তাহলে তো কিছুই না, 0 টাকা খরচ হয়েছে, অর্থাৎ এই 0 টাকা ওরা নিজেদের দেশের ভেতরে উন্নতিতে কাজে লাগাতে পারে। কিন্তু এখন সমস্যা হচ্ছে ও কিছু বানায় নাই, অর্থাৎ এ কিছু বানায় নাই, কিন্তু বি বানায় ফেলছে। বি করছে মাঝখান থেকে ওই বোমাটা মেরে দিচ্ছে, অথবা বোমা না মেরেই দিচ্ছে, যেহেতু এখানে জিনিসটা বলছে, তার মানে সে এটা অ্যাটাক করছে। তার মানে হচ্ছে ওর খরচ হয়েছে, একটা বোমা বানাতে খরচ হয়েছিল যেখানে -10, তো ওর কিন্তু -10 না, যেহেতু ধ্বংস করে ফেলছে, তার মানে এখানকার রিসোর্স সে পেয়ে গেছে। এখানে ধরা হচ্ছে যে ওর 10, এটা কিন্তু প্রিজনার্স ডিলেমা গেমের সাথে মিলতেছে না, একটু আলাদা। এখানে খরচ হচ্ছে না, যেহেতু বোমা মেরে দিচ্ছে, তার মানে সে এখান থেকে রিসোর্স পেয়ে যাচ্ছে। ওইখানে প্রিজনার্স ডিলেমা গেমের সাথে এটা আলাদা। তো 10 সে পেলো, কিন্তু ওর পুরো দেশই ধ্বংস হয়ে গেছে, মানে ওর -100 বিলিয়ন খরচ, -100 কি বলতে পুরোটাই শেষ হয়ে গেছে, অর্থাৎ -100 বিলিয়ন খরচ ক্ষতি হয়েছে। তো সিমিলারলি এটা এখানে এই জিনিসটাই বলছে 10 -100। আবার সিমিলার এটা যদি আবার উল্টা ভাবে ঘটে, অর্থাৎ বি কিছু বানায় নাই, এ বানাইছে, তার মানে -100 10 এরকম হবে, আর 0 হবে। তো এইখানে আসলে আলটিমেটলি 0টা উচিত হবে না, কারণ সামহাউ যদি বোমা মেরে দেয় বানায়, তাহলে তো শেষ হবে, দুজনেই খরচ করবে, দুজনেই অশান্তির পথে যাবে, যুদ্ধের পথে যাবে। -10 যুদ্ধে একমাত্র অ্যান্সার, ও সেই হিসেবে ওরা এটাকে কি বলে -10
অর্থাৎ ডেভেলপ নিউ মিসাইল, এই স্ট্র্যাটেজিটা খাটাবে। এটাই সম্ভবত চিকেন গেম, আল্লাহ জানে এটার নাম চিকেন গেম রাখছে কেন, মুরগি কি করছে বুঝিনি। আচ্ছা যাই হোক, একটা আচ্ছা সরি, এটার নাম হচ্ছে আর্মস রেস গেম, ওইটার মধ্যে লেখা ছিল এটা চিকেন গেম। অ্যাংরি ম্যাক্স ড্রাইভস টুয়ার্ড জেমস বন্ড। আচ্ছা আচ্ছা জেমস বাউন্ড কেন, জেমস বন্ড হবে, জেমস বাউন্ড বলে কেউ আছে? অন এ ডেজার্টেড রোড ইচ পার্সন হ্যাজ টু স্ট্র্যাটেজিস, সোয়ার্ভ অর ডোন্ট সোয়ার্ভ। সোয়ার্ভ মানে কি একটু দেখি তো, সোয়ার্ভ মানে কি? আচ্ছা সোয়ার্ভ মানে হচ্ছে কাইন্ড অফ জাম্প দেওয়া বা ডিরেকশন চেঞ্জ করে ফেলা। আচ্ছা তো ওরা যদি দুজনই, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দুজনই মুখোমুখি যে সংঘর্ষ লাগাচ্ছে, তো এর দুজনে যদি কলিশন করে, হেড কলিশন করে, তাহলে ওদের দুজনেই সরে নাই, তার মানে ওদের ক্ষতি হবে -100 এখন একজন যদি সরে যায় কিন্তু একজন সরে নাই, তো যে সরে গেছে সে গিয়ে এর কি বলে কাইন্ড অফ গাছের সাথে বাড়ি খাবে, গাছের সাথে বাড়ি খাবে না মানে ও আর কি পিছায় পড়বে, মানে কোন একটা রেসে কিছু একটা রিওয়ার্ড পাওয়ার জন্য সে পিছায় পড়বে। যে যদি চলে যায় মানে সরে যায়, বেঁকে সরে যায়, তাহলে তার -5 ক্ষতি হবে, -5 ইউনিট ক্ষতি হবে, আর যে সরে নাই তার 5 লাভ হবে। কিন্তু দুজনই যদি সরে যায় তাহলে 0-0, অর্থাৎ দুজনেরই লাভ হবে। এখন কথা হচ্ছে এইখানে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট না, কেন? এখানে কিন্তু দুজনেই সরে যাওয়ার চান্সটা কম, 0-0 এটা কম হবে, ইভেন -100 এটাও কম হবে। এখানে দুজনের এইটা হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আমরা যদি ব্যাপারটা এরকম করে দেখি যে 0 -5 -5 -100, এইটার মধ্যে অবশ্যই সবচেয়ে ছোট হচ্ছে, মানে এটা ডমিনেন্ট স্ট্র্যাটেজিও এখানে কি কাজ করে, 0 5 -5 -100, হ্যাঁ -5 -100 সবচেয়ে ছোট, মানে এই এর ক্ষেত্রে ছোট, এবং এর মধ্যে আচ্ছা ওয়েট, এটার ব্যাখ্যাটা কি হবে একটু দেখি। ডমিনেন্ট স্ট্র্যাটেজি দিয়ে মনে হয় এটা কাজ করছে। আচ্ছা এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে এইখানে ওরা এই -5 -5 -5 আর -5 এই দুইটা স্ট্র্যাটেজি বাদে যদি ওরা অন্য কিছু ইউজ করতে চায়, তাহলে ওরা ওদের স্ট্র্যাটেজিতে খুব বেশি ইউনিল্যাটারাল গেইন করবে না, মানে এখানে গেইনের ব্যাপারটা হচ্ছে 0-0, অর্থাৎ আমাদের হিসাব অনুযায়ী এখানে ডমিনেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী যেটা দেওয়ার কথা সেটা হচ্ছে গিয়ে -100 কিন্তু কিন্তু এখানে আমার এটা খুব বেশি বড় ক্ষতির একটা কারণ হচ্ছে, মানে যে ব্যাপারে দেখেন আপনি -5 আর এখানে 100 অনেক বড়। এখানে জিনিসটা খাটবে যে ওরা যে কোনো একজন, অর্থাৎ ধরলাম অ্যাংরি ম্যাক্স সে যাচ্ছে, কিন্তু জেমস বন্ড সে সোয়েফ বানে চলে গেল। এখন এখানে অপটিমা সরি এখানে কি যেন একটা ওয়ার্ড, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম তখনই হবে যখন সে আর তার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে চাবে না, অর্থাৎ ইকুইলিব্রিয়াম হবে না যদি না, মানে এমন একটা পয়েন্টে যদি সে চাচ্ছে যে তার অবস্থা পরিবর্তন করতে, তার মানে তখন ইকুইলিব্রিয়াম আসে নাই। এইখানে জেমস বন্ড যদি চায়, সে যদি বলে যে না আমি সোয়ার্ভ করবো না, আমিও সোজা করবো, হিট কলিশন করবো, তাহলে তাহলে তার তো ক্ষতি আছেই, মানে ক্ষতি যে পরিমাণটা হওয়ার কথা -5 যদি হইতো, সেই হিসেবে তার হবে -100, মানে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে সেই হিসেবে, সেই কারণে অর্থাৎ ওই চিন্তা করে সিমিলারলি এই কাজটাতেও ওরা একই কাজ করবে, যে একজন যদি সোয়ার্ভ করতে যাচ্ছে আরেকজন যদি দেখতেছে এখানে আসতেছে, তার মানে ও আর চেঞ্জ করে ওটা সোজা যাবে না, মানে তার যে স্ট্র্যাটেজি সেটা চেঞ্জ করার আর কোনোই প্রয়োজনীয়তা থাকবে না। সেই হিসেবে -100 আসা করে, যেটা খুব বেশি বড় ক্ষতি। এটা বাদ দিলে আমার এই দুইটা হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা একটু অন্যরকম ম্যাথ, এটা আই গেস একটু কনসেপ্টটা ক্লিয়ার করা গেছে, মানে এই জায়গাটা আসলে লেখার জিনিসটাই বেশি আই গেস, আর কিছু বাকি নাই। ম্যাডাম এর আগে কোশ্চেনগুলো দেখলে আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে, এর আগে কোশ্চেনে একটা হচ্ছে ডমিনেন্ট স্ট্র্যাটেজির ম্যাথ ছিল, একটা এই প্রিজনার্স ডিলেমা থেকে ছিল, আর এর আগের বার ছিল হচ্ছে কি 3x3 ম্যাট্রিক্স থাকলো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
লগারিদম